নমস্কার, শুরু করতে যাচ্ছি এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করল কলেজ পড়ুয়া এক ছাত্রী। ঘটনা কদমতলা থানাধীন ইছাই লালচোড়া গ্রামের। জানা যায় মৃতের নাম রিম্পি নাথ। ফাঁসিতে ঝুলে আত্মহত্যা এক কলেজ পড়ুয়া ছাত্রীর। ঘটনা কদমতলা থানাধীন টুলগাঁও এলাকার পশ্চিম ইছাই লালচোড়া গ্রামের ৪ নং ওয়ার্ডের। মৃতার নাম রিম্পি নাথ, পিতা অরুণ চন্দ্র নাথ। ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার দুপুর 12টা নাগাদ নিজ বাড়ির গোয়াল ঘরে ওড়না গলায় দিয়ে আত্মহত্যা করে যুবতীটি। ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান এটা আত্মহত্যাই। তবে ঠিক কী কারণে রিম্পি আত্মহত্যা করেছে তার কারণ এখনো জানা যায়নি। রিম্পি ছোট আরো 2 বোন ছিল। সে পরিবারের বড়। ধর্মনগর ডিগ্রি কলেজের 3য় বর্ষের শেষ সেমিস্টারে ছাত্রী ছিল সে। গোটা গ্রামে এখন সুখের ছায়া বইছে। এদিকে দীর্ঘদিন ধরে সে অসুস্থতার কারণে শারীরিক ও অনেকটা মানসিক অবসাদে ভুগছিল। বহিরাজ্যে চিকিৎসার জন্য একাধিকবার যায় সে। তবে এলাকাবাসীদের অনুমান হয়তো সে কারণেও হতে পারে। তো দেখতে গেছি আমরা সুস্থ হয়, 11টার সময় আমরা খাজো গেছি, তাই বাবাও খাজো গেছে, আমার সাথে খাজো গেছে। যাওয়ার পরে আমরা খাজো যাওয়ার পরে ফোন গেছে এইরকম ঘটনা। তারপরে তো আবার পরে তো দেখি এরকম, মানে অনুমানিক কটার সময় ঘটনা করছে? 12:30টার পরে হইব। কি কারণে হইতে পারে জানা আছে? না না না, এটা তো কোনো ঘটনাও নেই। না না না, সকালবেলা রান্না করে তাই বাবারে খাওয়ানো দিয়া এর বাবা খাজো গেছে। আজকে কয়েকদিন ধরে অসুস্থ, তাই ওটাও মানে জ্বর আপ ডাউন করে। আর মাকুন্দা তাই বাবা লইয়া গেছে কিছু 1 সপ্তাহ আগে, ডাক্তারের করার পরে দুর্বল, ওষুধ দিয়া দিছে। তাই চুরাইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। বাম আমলের এক প্রভাবশালী আমলার ছেলেকে শৌচাগারে বসে ড্রাগস ব্যবহার করা অবস্থায় হাতে নাতে ধরল গাড়ি চালকরা। ঘটনা ধর্মনগর আইএসবিটিতে। জানা যায় এই যুবকের নাম জয়জিৎ দাস। ঘটনাস্থলে পুলিশ গিয়ে জয়জিৎ দাসকে আটক করেছে। নেশার করাল থাবা থেকে ধর্মনগরের দিকভ্রান্ত যুবকদেরকে রক্ষা করতে এবার মাঠে নামল ভারতীয় মজদুর সংঘের কর্মীরা। বাম আমলের প্রভাবশালী এক আমলার ছেলে জয়জিৎ দাস দীর্ঘদিন ধরে ধর্মনগর শহরের বাতাবরণ নষ্ট করছে বলে অভিযোগ। বাম আমলে বুক উঁচিয়ে দাদাগিরি করা এই যুবক বাবার প্রভাব কাটিয়ে মানুষকে মানুষ হিসেবে মানত না। তার সামনে শহরের গুরুজন থেকে ছোট ব্যক্তি ভয়ে থাকত। সাধারণ মানুষ মুখ বুজে তা সহ্য করত, কারণ তার বিরুদ্ধে কিছু বললেই বাবার প্রভাবে ছাড়া পেয়ে যেত এই যুবক। নতুন সরকার আসার পর কিছুদিন শান্ত থাকলেও আবার মাথা তুলে দাঁড়াতে চাইছে এই জয়জিৎ দাস। জয়জিৎ দাসের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ থানায় জমা আছে। নতুন সরকার আসার পর যেখানে রাজ্যের মানুষ নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে রাজ্যকে নেশামুক্ত করার জন্য নেশা কারবারি থেকে শুরু করে নেশা ব্যবহারকারীদের ধরতে দিনরাত প্রশাসনকে সাহায্য করছে, সেখানে এই যুবক বেশ কিছুদিন ধরে ধর্মনগর আইএসবিটির ভিতরে গিয়ে নেশা গ্রহণ করছে। আইএসবিটির ভেতরে থাকা যান চালকরা বেশ কিছুদিন ধরে ওই যুবকের উপর নজর রাখছিল। সোমবার দুপুরে জয়জিৎ দাস আবার আইএসবিটির ভেতরে আসতেই সে প্রথমে শৌচাগারে যায় এবং বেশ কিছু সময় ধরে সে বাইরে না আসায় যান চালকরা তাকে শৌচাগারের ভেতরে গিয়ে দেখতে পায় সে ড্রাগস ব্যবহার করছে। যান চালকদের দেখে সে ড্রাগস ও ইনজেকশনের সিরিঞ্জ শৌচাগারের ভেতরে ফেলে দেয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে তাকে ধরে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় ভারতীয় মজদুর সংঘের নেতৃবৃন্দরা। ভারতীয় মজদুর সংঘের নেতৃবৃন্দরা জানান, বাম আমলে আইএসবিটি ভেতরে ছিল নেশার আড্ডাস্থল, কিন্তু নতুন সরকার আসার পর যান চালক থেকে শুরু করে প্রশাসনের সহযোগিতায় আইএসবিটির ভেতরে পরিবেশ সুস্থ ও সুন্দর হয়েছে। এই পরিবেশকে সুন্দর রাখতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে ভারতীয় মজদুর সংঘ। পুলিশ এসে জয়জিৎ দাসকে থানায় নিয়ে যায়। থানা থেকে পুলিশ জয়জিৎ দাসকে মেডিকেল করানোর জন্য হাসপাতালে নিয়ে যায়। এখন দেখার পুলিশ ঘটনার তদন্তক্রমে কি ভূমিকা নেয়, কারণ এই বিষয়ে ধর্মনগর থানার পুলিশ মুখ খুলতে চাইছে না। আমি ওষুধও চলতেছে আমার, আমি নিজে ছাড়ার লেগে অনেক চেষ্টা করি আর এটা, কিন্তু আজকে মানে কিতা হইছে আমার মাথার মধ্যে, মানে আমি নিজেও
ইয়ে পাইছি। নাম কি দা তোমার? জয়জিৎ দাস। তুমি কই যাইতে আসিলা? শামসাগর। যাইতে আসিলা? না, গাড়ি কাজ করাইতে আসছিলাম ধর্মনগরে। ধর্মনগরে কাজ করে। কি রেগুলার এখানে? না, রেগুলার না, ওখান করে ওষুধ চলে, মানে ডাক্তার দেখাইয়া ওষুধ খাওয়ানি চলে। আইসবিটিতে পেটচাপের উপর ঢুকে ভিতরে ঢুকে ড্রাগসের সিরিজ ব্যবহার করে। তারে অনেকদিন ধরে মানে আইসবিটিতে ড্রাইভারগুলো ফলো করতেছে, পরে পাইছে, কিন্তু হে কিন্তু এখানে মানে খুব একটু মানে উসিম বাপ করিয়া মানে ড্রাইভার অনেক ডরাইতো। যে বিগত CI2 যখন ছিল তখন কিন্তু খুব দাদাকে দেখায় কিন্তু গান ব্যবহার হইতো, কিন্তু এখন আমরা সংগঠন ফুটবল পরে আমরা সাধারণ তারা অনেকদিন ধরে ট্রাই করে, আজকে তারা ধরার পরে এখন এই শিকার পাইছে ড্রাগস ব্যবহার করে, প্লাস ধর্মনগর খেয়ে ড্রাগস বিক্রি করে। ওর নাম সব খুঁজব কিন্তু হয়েছে, যে ফোন নাম্বার দিব, কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দিয়ে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। নকল বিড়ির কারখানা সহ মালিককে পাকড়াও করলো ধর্মনগর থানার পুলিশ। ঘটনা ধর্মনগরের বটরশি এলাকায়। নকল বিড়ি কারখানার মালিকের নাম সুধাময় পাল। সোমবার তাকে আদালতে তোলা হয়েছে। আবারও ধর্মনগরে বিড়ির নকল কারখানা সহ মালিক সুধাময় পাল পুলিশের জালে। ঘটনার বিবরণে জানা যায়, নাসিরুদ্দিন বিড়ি কোম্পানি বেশ কিছুদিন ধরে ধর্মনগরে তাদের বিড়ি কোম্পানির নকল বিড়ি বাজারে দেখে খোঁজ খবর নিয়ে জানতে পারে এই বিড়ি ধর্মনগর বটরশি জুর কালভার্ট এলাকায় সুধাময় পালের বাড়িতে সফল নাসিরুদ্দিন বিড়ি কোম্পানির বিড়ি তৈরি করছে। ঘটনার খবর পেয়ে নাসিরুদ্দিন বিড়ি কোম্পানির ম্যানেজার মোহাম্মদ আরশাদ হোসেন ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ মূলে ধর্মনগর থানার পুলিশ শনিবার রাতে সুধাময় পালকে বাড়ি থেকে নকল বিড়ি তৈরির জিনিসপত্র সহ আটক করে থানায় নিয়ে আসে। অভিযোগ, এর আগেও একবার এই সুধাময় পালকে এই নাসিরুদ্দিন বিড়ি কোম্পানির বিড়ি তৈরি করার অভিযোগে আটক করা হয়েছিল, কিন্তু সেই সময় মালিকের হাতে পায়ে ধরে মীমাংসা করে সুধাময় পাল এবং জীবনে এই কাজ আর করবে না বলে জানায়। কিন্তু এই নকল বিড়ি তৈরির ঘটনা পুনরায় শুরু করায় এই যাত্রায় আবার ধর্মনগর থানায় মামলা করা হয় নাসিরুদ্দিন বিড়ি কোম্পানির পক্ষ থেকে। আজ সুধাময় পালকে ধর্মনগর আদালতে তোলা হয়। সুধাময় পাল বলে মানুষ আছে, তার বাড়ি হলো কালভার্ট, জোড় কালভার্ট, কৃষ্ণপুর। এরা জাল বিড়ি বানাইতেছে নাসির বিড়ি নামে। নাসির বিড়ি খুব রিনাউন্ড ব্র্যান্ড, এটা কলকাতাদের ব্র্যান্ডেড কোম্পানি। এরা ধর্মনগর মার্কেটে আশেপাশে এরা জাল বিড়ি বানাইয়ে জাল লেবেল ছাপিয়ে বিক্রি করতেছে নাসির বিড়ি নামে। লেবেল और পুরো প্যাকেট গুলো সব জাল বানাইয়ে রাখছে। এরা মানুষকে ঠুকতেছে নাসির বিড়ি নামে। এই মানুষটা মানে ব্র্যান্ডকে পুরো চাইছে ধ্বংস করা নাসির বিড়িকে। এর আগে কোনো মামলা করেছিলেন আপনি? এর আগে যা মামলা হয়েছিল, তার ছেলে হলে বিমার ছিল, কি কি ঘটনা বললো, এরা উইথড্র করা হলো মামলাটা। বললো জীবনে আরো করতাম না, লিখে তো দিল যে আমার ছেলে মরে যাইব, এই কিডনি তো কোম্পানি একে ক্ষমা করলো যে ভাই একটা মাফ করো এই মানুষকে। কিন্তু এই মানুষটা তো আবার এত দুষ্ট যে আবার এইসব ধান্দা চালু করে দিল। আমরা 28% GST আছে বিড়ির উপরে, তম্বাকু উপরে আমরা এটা ট্যাক্স দিই, আর পুরো মানে উল্টো পাল্টা করতেছে, এই কোম্পানিকে নষ্ট করতেছে, গুডউইল আর মানে ফাইন্যান্সিয়াল সব কিছু নষ্ট করতেছে। নাসির বিড়ি তাকে এরা চাইছে বদনাম করা, লস করা, বিজনেস হ্যাম্পার হচ্ছে। এই ব্যাপারে আপনি কার বিরুদ্ধে মামলা করেছেন? সুধাময় পাল, তার বাড়ি হলো জোড় কালভার্ট, ধর্মনগর পিএসএ। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পানিসাগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুবোধ দাস। রবিবার সন্ধ্যায় জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। 1946 সালের 15ই জানুয়ারি অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের সিলেটি জেলার হবিগঞ্জের এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন প্রয়াত সুবোধ দাস। 1960-এর দশকে ওনার পরিবার ধর্মনগরে চলে আসে। 1963 সালে কৈলাসহর রামকৃষ্ণ কলেজে পাঠরত অবস্থায় তিনি কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন। 1964 সালে তিনি সিপিআইএম এর সভ্যপদ গ্রহণ করেন। ধীরে ধীরে তিনি পুরোপুরি কমিউনিস্ট আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। দীর্ঘ সময় সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটি সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
1978 সাল থেকে 2013 সাল পর্যন্ত তিনি সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ছিলেন। 1978 সালে প্রথমবারের মতো তিনি সিপিআইএম এর হয়ে পানিসাগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করেন এবং নির্বাচনে জয়ী হন। সেই থেকে পরপর টানা 8 বার এই বিধানসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচনে লড়াই করেন এবং জয়ী হন। 1993 সালে তৃতীয় বামফ্রন্ট সরকারের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রীও ছিলেন তিনি। সহজ সরল মনের মানুষ প্রয়াত সুবোধ দাসের সাথে মানুষের সম্পর্ক ছিল নিবিড়। প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুবোধ দাসের জীবনযাপনও ছিল সহজ সরল। মানুষের জন্য কাজ করে যাবেন এই আশা আর আত্মবিশ্বাস নিয়ে কমিউনিস্ট পার্টির হয়ে কাজ করেছিলেন। তাই তো ঘর বাড়ি ত্যাগ করে বেশিরভাগ সময় তিনি রাত্রি যাপন করতেন পার্টি অফিসেই। ওনার কর্মকাণ্ড আর সহজ সরল জীবনযাপন ওনাকে মানুষের নিকট জনপ্রিয় করেছিল। জীবনের অন্তিম দিন পর্যন্ত ওনার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বার্ধক্যজনিত কারণে 2018 বিধানসভা নির্বাচনে তিনি আর লড়াই করতে পারেননি। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। 2018 সালের ডিসেম্বর মাসে ওনাকে ধর্মনগর জেলা হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়। হাসপাতালে ওনার করুণ অবস্থার খবর পেয়ে ধর্মনগর জেলা হাসপাতালে ছুটে যান বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ধর্মনগর জেলা হাসপাতালে গিয়ে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় শয্যাশায়ী সুবোধ দাসের চিকিৎসার যাবতীয় খোঁজ খবর নেন। পরে 3রা জানুয়ারি অসুস্থ সুবোধ দাসকে জিবি হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হয়। দীর্ঘদিন জিবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর অবশেষে রোববার সন্ধ্যায় জিবি হাসপাতালে চিকিৎসকদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 74 বছর। সোমবার প্রাক্তন মন্ত্রী তথা পানিসাগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুবোধ দাসের মরদেহ প্রথমে নিয়ে আসা হয় মহাকরণে। সেখানে সকলে ওনাকে শ্রদ্ধা জানান। মহাকরণ থেকে মরদেহ নিয়ে আসা হয় বিধানসভায়। সেখানেও বিধানসভার সকল কর্মী প্রয়াত প্রাক্তন মন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে মৃতদেহ নিয়ে আসা হয় মেলার মাঠ স্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস, বামফ্রন্টের কনভেনার বিজন ধর সহ সিপিআইএম রাজ্য কমিটির অন্যান্য সদস্য ও সদস্যরা। সকলে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রয়াত সুবোধ দাসকে। পরে সিপিআইএম রাজ্য সম্পাদক প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুবোধ দাসের দীর্ঘ কর্মজীবনের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন তার মৃত্যুতে ক্ষতি হয়েছে দলের। কমরেড সুবোধ দাস ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন প্রবীণ নেতা, যিনি ছিলেন পার্টি এবং জনগণ অন্তঃপ্রাণ। তিনি ছাত্র অবস্থাতেই যখন কৈলাসহর কলেজে পড়তেন 1963 সালে, তখন থেকেই তিনি কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এবং আপনারা এটা জানেন যে 1964 সালে কমিউনিস্ট পার্টি ভাগ হয়েছিল মতাদর্শ কারণে এবং সিপিআইএম গঠিত হয়েছিল। তিনি সিপিআইএমে যোগ দেন। তিনি কৈলাসহর থেকে ধর্মনগরে পাকাপাকি চলে আসেন এবং সেখানে পার্টি সংগঠনকে জনগণের মধ্যে প্রসারিত করতে এবং কৃষক সংগঠনকে শক্তিশালী করতে আত্মনিয়োগ করেন এবং জনগণের মধ্যে কাজ করেই তিনি জননেতা হয়ে ওঠেন এবং দীর্ঘ সময় তিনি আমাদের পার্টির ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1978 থেকে 2013 সাল পর্যন্ত তিনি পরপর 8 বার এই পানিসাগর বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন। এতে বোঝা যায় তার জনপ্রিয়তা এবং তিনি 1993 সালে তৃতীয় বামফ্রন্ট সরকারের পঞ্চায়েত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি 1978 থেকে 2013 সাল পর্যন্ত আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য ছিলেন। পরে অসুস্থতার জন্য তিনি অব্যাহতি নেন এবং দীর্ঘদিন আমন্ত্রিত সদস্য ছিলেন রাজ্য কমিটি। তো এরকম একজন নেতা যিনি
নিজ সময়ে জনগণের দুঃখ দুর্দশা, তাদের যে জীবন যন্ত্রণা, সেগুলো নিয়ে তিনি লড়াই করেছেন। এবং এমন একটা সময়ে যখন ত্রিপুরায় একটা শোষক শ্রেণীর সরকার যে কোনোভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং ক্রমাগত এখানে ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, এই অবস্থাতে তার জীবনাবসান নিশ্চয়ই এটা একটা আমাদের রাজ্যের গণ আন্দোলনের, বামপন্থী আন্দোলনের এবং পার্টির ক্ষতি। তো সেটা আমরা সবাই মিলে এই যে আমাদের যে লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ের যে লড়াই, সে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাবো। তার মৃত্যু হলে বয়স কত ছিল এবং পরিবার? বয়স হয়েছিল 74 বছর। তিনি বিয়ে করেননি, পার্টি নিয়েই ব্যস্ত ছিলেন। তার পরিবারের অন্যান্য সদস্যরা আছেন, তার ভাইপো এবং অন্যান্য সদস্যরা আছেন। সিপিআইএম রাজ্য দপ্তরে শেষ শ্রদ্ধা জানানোর পর মরদেহ ধর্মনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। ধর্মনগর সিপিআইএম জেলা অফিস, পানিসাগর সিপিআইএম অফিসে প্রয়াত প্রাক্তন মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানানোর পর মরদেহ নিয়ে যাওয়া হবে ওনার নিজ বাড়িতে। সেখানেই সম্পন্ন হবে শেষকৃত্য। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। প্রাক্তন মন্ত্রী সুবোধ দাসের মৃত্যুতে শোক জানালো রাজ্য বিধানসভা। সোমবার প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 মিনিট নীরবতা পালন করা হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুবোধ দাসের মৃত্যুতে শোক জানালো রাজ্য বিধানসভা। তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানো হয়। সোমবার রাজ্য বিধানসভায় প্রয়াতের স্মৃতি তর্পণ করে 2 মিনিট নীরবতা পালন করা হয়। রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রয়াতের স্মৃতিচারণ করেন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। বিরতির পর চলে যাচ্ছে পরবর্তী খবরে। খুব শীঘ্রই রাজ্যে চালু হবে উড়ালপুল। বিধায়ক বাদল চৌধুরীর আনা এক প্রশ্নের জবাবে একথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যে প্রথম উড়ালপুলের কাজ 95% শেষ। এখন চলছে গুণগত মানের পরীক্ষা। রিপোর্ট এলেই চালু হবে উড়ালপুল। রাজ্য বিধানসভায় একথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিধায়ক বাদল চৌধুরীর আনা এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, এখন রিপোর্ট পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। কবে নাগাদ উদ্বোধন হবে তা স্পষ্ট করেননি তিনি। বিধায়ক সুধন দাসের অপর এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী শহরের আর কোথাও উড়ালপুল তৈরির পরিকল্পনা নেই বলে জানান। তাতে যে রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা করতে হয় ডিপার্টমেন্টকে, পরীক্ষা নিরীক্ষার পরেই সেটা চালু। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
রাজ্যে নতুন দুটি পুলিশ ফাঁড়ি গড়ে তোলা সহ পুলিশকে আধুনিকীকরণের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পশ্চিম জেলার জিরানিয়ার মাধববাড়ি ও শচীন্দ্রনগরে পুলিশ ফাঁড়ি গড়ে তোলা সহ পুলিশকে আধুনিকীকরণের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, সরকারের আর্থিক অবস্থা দেখে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিধায়ক সুশান্ত চৌধুরী ওই জায়গায় পুলিশ ফাঁড়ি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অন্যদিকে বিধায়ক শঙ্কর রায় সাবরুম থানার পুলিশ আবাসনের বেহাল দশার কথা তুলে ধরেন। 10 দায় একটি পুলিশ ফাঁড়ি গড়ে তোলার দাবিও ওঠে রাজ্য বিধানসভায়। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। মাধববাড়ির ঘটনার রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়েছে। শীঘ্রই তা বিধানসভা অধিবেশনে পেশ করা হবে। বিধায়ক বৃষকেতু দেববর্মার এক প্রশ্নের জবাবে একথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জিরানিয়ার মাধববাড়ির ঘটনার রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়েছে। পরীক্ষা নিরীক্ষা করে শীঘ্রই বিধানসভায় পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিধায়ক বৃষকেতু দেববর্মার আনিত এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য, মাধববাড়ির ঘটনার তদন্তে রাজ্য সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের আদেশ দেয়। রাজ্য সরকার সেটা ম্যাজিস্ট্রেট জাজ দিয়েছে এবং ম্যাজিস্ট্রেট তার রিপোর্ট হোম মিনিস্ট্রিকে জমা দিয়েছে। হোম মিনিস্ট্রি সে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং এই সেশনে আমি তার স্টেটমেন্ট হাউসে রাখবো এবং ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নির্বাচন মহোদয় যে বিষয়টা উঠিয়েছেন 5 ডিসেম্বর যে জনপ্রিয় যুবকের বিষয়ে আমি দপ্তরকে বলবো তার সম্পূর্ণ রিপোর্ট নির্বাচন মহোদয়ের কাছে লিখিতভাবে পাঠানোর জন্য, যে তার পোস্টমর্টম রিপোর্ট বা তার এফআইআর রিপোর্ট কি হচ্ছে সে বিষয়ে অবগত করা। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার রাজ্য বিধানসভায় ঘাটতিহীন বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে 17,530 কোটি 46 লক্ষ টাকা। রাজস্ব খাতে 14,061 কোটি ও মূলধনী খাতে 3,464 কোটি 14 লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। বিজেপি আইপিএফটি সরকারের দ্বিতীয় অর্থ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা। বাজেটে রাজ্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিফলন রয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে এবারের অর্থ বাজেটে। ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী করে বিভিন্ন প্রকল্প সঠিকভাবে রূপায়ণের উপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী। সামাজিক ভাতার পরিমাণ বাড়িয়ে 1,000 টাকা করার প্রস্তাব রয়েছে বাজেটে। আগামী দিনে পর্যায়ক্রমে সামাজিক ভাতা আরও বৃদ্ধি করার প্রস্তাব রয়েছে বাজেটে। 10টি অনুন্নত ব্লককে মডেল ব্লক হিসেবে গড়ে তোলার প্রস্তাব রয়েছে রাজ্য বাজেটে। পানীয় জল ও পরিচ্ছন্নতা সম্প্রসারণের উপর জোর দেওয়া হয়েছে। নিরাপত্তার দিকটির প্রতি লক্ষ্য রেখে বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ও আবাসিক বিল্ডিং নির্মাণের ক্ষেত্রেও ত্রিপুরা বিল্ডিং রুলস সংশোধনের কথা বাজেট ভাষণে উল্লেখ করেন অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা। উন্নয়নের জন্য ব্যাংকিং ব্যবস্থার শক্তি বৃদ্ধি করার প্রস্তাব রয়েছে বাজেটে। যেসব ছাত্রছাত্রী স্নাতক পর্যায়ে পড়াশোনা সম্পূর্ণ করেছে তাদের প্রথম পর্যায়ে স্মার্টফোন দেওয়া হবে। এর জন্য ক্রয়ের প্রক্রিয়া চলছে বলে জানান অর্থমন্ত্রী। 2017-18 বছরে এই অর্থ সংগ্রহের পরিমাণ 1422 কোটি টাকা ছিল। তাই চলতি বছরের সংগ্রহের পরিমাণ বিগত বছরের তুলনায় 25.8% বেশি হতে পারে। যাই হোক, 2019-20 বাজেট বরাদ্দ কোন নতুন কর আরোপের প্রস্তাব নেই। মূলত বেটার ট্যাক্সেশন এর মাধ্যমে 2019-20 কর সংক্রান্ত রাজস্ব সংগ্রহ বাড়ানো হবে। 2019-20 বাজেট বরাদ্দ আমি এখন 2019-20 অর্থ বছরের বাজেট বরাদ্দের প্রত্যাশিত প্রাপ্তি ও ব্যয়ের বিষয়ে আলোকপাত করতে যাচ্ছি। 2019-20 বাজেট বরাদ্দে রাজ্যের নিজস্ব কর সংক্রান্ত রাজস্ব 204.95 কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ 2018-19 সংশোধিত বাজেট বরাদ্দের তুলনায় 14.43% বৃদ্ধি। 2019-20
20-20 বাজেট রাজ্যের পর বহির্ভূত রাজ্যের পরিমাণ ধরা হয়েছে 285.21 কোটি টাকা। 2018-19 সংশোধিত বাজেটে বরাদ্দের 12506.18 কোটি টাকার নিরিখে এই বছরের বাজেট বরাদ্দ কেন্দ্র থেকে মোট প্রাপ্তির পরিমাণ কেন্দ্রীয় করের অংশ এবং অনুদান মিলিয়ে ধরা হয়েছে 12764.30 কোটি টাকা। 2019-20 অর্থ বছরে মোট বিলের পরিমাণ ধরা হয়েছে 2430.00 কোটি টাকা। 2019-20 বাজেট বরাদ্দে মোট প্রাপ্তি ধরা হয়েছে 17530.46 কোটি টাকা। 2019-20 বাজেট বরাদ্দে মোট ব্যয় ধরা হয়েছে 17530.46 কোটি টাকা। তার মধ্যে রয়েছে 14061.32 কোটি টাকা রাজস্ব খাতে ব্যয় এবং 3469.14 কোটি টাকা মূলধনী খাতে ব্যয়। এই বাজেট হিসাব করতে ও পেশ করার পদ্ধতি নিরিখে আগের বাজেট তুলনায় আলাদা। এতে আমরা ভারত সরকারের রাজস্ব ও মূলধন শ্রেণী বিন্যাস পদ্ধতি গ্রহণ করেছি। অ্যাকাউন্টস ও ব্যয়ের সহজ শ্রেণী ভাগ করার জন্য প্ল্যান এবং নন প্ল্যানের ক্লাসিফিকেশন তুলে দেওয়া হয়েছে। সার্বিক অবস্থার সারাংশ নিম্নরূপ। Revenue account 1 receipts 15098.46. 2 expenditure 14061.32. Surplus A-A2 1037.14. B capital account receipt from loans and other including public account 2432.00. Disbursements 13469.14. Deficit B1 minus B2 minus 1037.14. Total receipts A1 plus B1 17530.46. Expenditure A2 plus B2 17530.46. Deficit C minus D 00. মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2022 সালটি খুবই গুরুত্বপূর্ণ, শুধু রাজ্যের জন্য নয় দেশের জন্য। 2022 সাল ত্রিপুরা রাজ্যের প্রাপ্তি 50 বছর পূর্তি এবং ভারতের স্বাধীনতা লাভের 75 বছর পূর্তি হবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার ভিশনের মাধ্যমে 2022 সালের মধ্যে নতুন ভারত গঠনের রূপরেখা তৈরি করেছেন। আমাদের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরাকে পরিবর্তনের লক্ষ্যে এক স্বর্ণিম ত্রিপুরা গঠনের দিশাতেই তৈরি। আমাদের সরকার রাজ্যকে উন্নতিকরণের মাধ্যমে দেশের মধ্যে ত্রিপুরাকে একটি মডেল রাজ্য হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। পরে এক সাংবাদিক সম্মেলনে ভীষণ ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি রূপায়ণে জোর দিয়েছেন অর্থমন্ত্রী। সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে কাজ করছে সরকার, জানান তিনি। শাসন কার্য পরিচালনায় ও সার্বিক উন্নয়নমূলক কার্যকলাপে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে বাজেটে। অপরাধ দমন ও নেশার ব্যবহার বিক্রি বন্ধে বিট পুলিশ ব্যবস্থার রূপায়ণে 261টি নতুন মোটরসাইকেল কেনার প্রস্তাব রয়েছে বাজেটে। রাজ্যকে উন্মুক্ত স্থানে শৌচকর্ম মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা দেওয়ার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার, বাজেট ভাষণে উল্লেখ করেন অর্থমন্ত্রী। এই বাজেটটা ঘাটতিহীন বাজেট, জিরো ডেফিসিট বাজেট, প্ল্যান নন প্ল্যান ক্লাসিফিকেশন নেই। আর ডিপার্টমেন্টে কত দেওয়া আছে আপনাদের হ্যান্ড আউট দিয়েছি, এখানে পাবেন আপনারা ডিটেইলস। এই বাজেটের কোনো নতুন করের প্রস্তাব নেই, কোনো নতুন কর নেই। There is no new tax proposed in this budget. সামাজিক ভাতা বৃদ্ধি করে 1000 টাকা করা হবে, পরে আবার আমরা দেখি বাড়াই আর 2000 টাকা করা যায় কিনা। পাকা রাস্তার কিনারে ফল ফুলের গাছ লাগানো হবে,
সেটা যাদের বাড়ি রাস্তার কিনারে ওরা ওদের বেনিফিশিয়ারি হবে এটা, সেটা নতুন একটা চিন্তাধারা। 10টি RD ব্লককে মডেল ব্লকে পরিণত করা, এখানে যেন কাজ ত্বরান্বিত হয়। স্মার্টফোন দেওয়া আমাদের বিভিন্ন ডকুমেন্টে ছিল, সেটা কার্যকরী করতে যাচ্ছি আমরা। চিনি দেওয়া, সবকে চিনি প্রায় সবের মাধ্যমে চিনি বিতরণ করা, APL BPL। কিষাণ বিকাশ কেন্দ্র খোলা, আর এটা একটা খুব ভালো সিদ্ধান্ত, FCI মাধ্যমে ধান ক্রয় করা। সেটা আপনারা জানেই, কয়েকদিন আগে হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। সেটা দিয়ে বোঝা যায় এই সরকার যে সক্রিয় সরকার। কারণ ধান তো আগে ছিল, কৃষক আগে ছিল, FCI আগে ছিল, সরকারও আগে ছিল, কিন্তু এই চিন্তাধারা ছিল না। এই যে পজিটিভ চিন্তাধারা, সেটাই অভাব ছিল। আমি প্রায় বলি, সরকার তো আগেও ছিল, FCI তো আজকের জন্য না, বহুদিন আগেই ধানও ছিল, কিন্তু এই প্রচেষ্টা ছিল না। পজিটিভ ওয়ে অফ থিঙ্কিং এই সরকারের কি বলে হলমার্ক পরিচয় হলো পজিটিভ থিঙ্কিং। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি বলেছেন, সবকে সাথ সবকা বিকাশ। এটার অর্থ কি? এটার অর্থ যদি আমরা খুব সঠিক বলতে চাই, ব্যাখ্যা করতে চাই, এটা মানে কালেকটিভ অ্যাকশন ফর ইনক্লুসিভ গ্রোথ। 2019 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে আগরতলা সরকারি মেডিকেল কলেজে ট্রমা সেন্টার, আগে ট্রমা সেন্টার ছিল না, আমরা নিউরোসার্জন নিয়োগ করার ব্যবস্থা করছি। ট্রমা সেন্টারের জন্য নিউরোসার্জনের খুব দরকার, এটা ছাড়া কি ট্রমা সেন্টার হয়? আর শিক্ষাতে তো NCERT ইউনিফর্ম শিক্ষা যেমন হয়, আমাদের ছাত্রছাত্রীরা যেন অল ইন্ডিয়া বেসিসে কম্পিট করতে পারে, এটা ইউনিফর্ম ফর্মেট নিয়ে আসা। মুখ্যমন্ত্রী BEd অনুপ্রেরণা যোজনা, 5,000 যোগ্য যুবক যুবতীদেরকে ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া, এটাও একটা বড় পদক্ষেপ। নবম শ্রেণী 30,000 ছাত্রছাত্রীদের বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা। আর একটা হলো খুব বড় ল্যান্ডমার্ক একটা স্টেপ, অটল জলধারা মিশন, এটা আমরা করছি যোজনা। কারণ আমরা দেখেছি স্টাডি করে মাত্র 4% বাড়িতে পাইপ লাইনে জল আসতে পড়াইতে। আমরা বলছি সবকে দেওয়া উচিত, আর এই জন্য এটা রাজ্য সরকারের পরিকল্পনা। কত অর্থ লাগবে আমরা করে দিয়েছি, রাজ্য সরকার থেকে বের করবো। বছরের মধ্যে প্রত্যেক বাড়িতে যেমন পাইপ লাইনে জল যায়, সেটার ব্যবস্থা হচ্ছে। আর বাজেট স্পিচে আমরা শুনেছি নিশ্চয়ই 17-18 সালে কি অবস্থা ছিল, MGN রেগার কি তথ্য আমি দিয়েছি। আমার মনে হয় কত ছিল, 1,74,000 টাকা কোটি গত আর্থিক বছরে 17-18-19 2,19,000 হয়ে গেছে প্রায়। সব মিলিয়ে হীরা মডেলকে অনুসরণ করে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে ত্রিপুরাকে লজিস্টিক হাব গড়ে তোলার লক্ষ্যে যে সরকার কাজ করছে তা তুলে ধরেন অর্থমন্ত্রী। ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের পাশাপাশি সড়ক পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার 15 দফা দাবির ভিত্তিতে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন। এই উপলক্ষে তারা একটি মিছিল সংগঠিত করে। অটোরিকশা শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, যানবাহনের ক্ষেত্রে বর্ধিত ট্যাক্স প্রত্যাহার সহ 15 দফা দাবিতে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন। সোমবার অফিস লেন স্থিত সিটু কার্যালয় থেকে এদিন মিছিল সংগঠিত করে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন। মিছিল শেষে পরিবহন দপ্তরে গিয়ে দপ্তরের যুগ্ম সচিবের হাতে দাবি সনদ তুলে দেওয়া হয়। ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নে আগরতলায় ভেহিক্যাল ডিপার্টমেন্টে
ডেপুটেশন দেওয়ার জন্য অটো শ্রমিকরা এখানে জড়ো হয়েছেন। তারা যেটা লক্ষ্য করছেন যে অটোরিকশা যারা চালান তাদের উপর জুলুম হচ্ছে রাস্তাঘাটে, তারা সেখানে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন। তাদের অটো চালানোর ক্ষেত্রে আগে তাদের যে খরচপত্র হতো তার জন্য ইন্স্যুরেন্সের সেখানে দর সেখানে বেড়ে গেছে। এখানে অটোরিকশার ক্ষেত্রে যন্ত্রপাতির দাম সেখানে বেড়ে গেছে। অটোরিকশা চালানোর ক্ষেত্রে একজন অটো শ্রমিককে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা গ্যাস নেবার জন্যে লাইন দিয়ে বসে থাকতে হয়। এই অবস্থাগুলো আছে এবং বিভিন্ন জায়গায় হামলা হুজ্জুতে শিকার হচ্ছেন, অটোর অফিসগুলো দখল করে নেওয়া হচ্ছে। এই সমস্যাগুলো নিয়ে আজকে অটোরিকশার শ্রমিকরা এখানে ডেপুটেশন দিতে যাচ্ছেন। পাশাপাশি আজকে রাজ্যের মধ্যে শ্রমজীবী অংশের মানুষের যে সমস্যার সম্মুখীন হচ্ছেন এই দাবিগুলো তারা এই দাবি সনদের মধ্যে তারা রেখেছেন এবং এই বিষয়গুলো আমরা অবিলম্বে সরকার যাতে এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে ভূমিকা পালন করে সেই লক্ষ্য নিয়েই আজকে এই গণডেপুটেশন সংগঠিত হচ্ছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।